গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়েব সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 21, 21তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব নেক্সট জিকে প্র্যাকটিস সেট আপকামিং পরীক্ষাগুলোর জন্য। প্রত্যেকে যারা কানেক্ট হয়ে আছে একটু দেখে রাখো আমাদের ক্লাস রুটিন কবে কি আছে। নেক্সট জিকে ক্লাস সকাল 8:30 থেকে আমার পাচ্ছ দ্য ওয়েব সলিউশনে সকাল 8:30 থেকে। এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা পাবে টেলিগ্রাম গ্রুপে, দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ। এখানে তোমরা প্রত্যেকে জয়েন করবে এবং আমাদের TWS একাডেমি অ্যাপ তোমরা পাচ্ছ প্লে স্টোরে, যেখানে পেড কোর্স তোমরা পাবে। তো চলো আজকে প্রথম প্রশ্ন, আমরা প্রশ্ন আলোচনা শুরু করছি। প্রত্যেকের সেশনটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রথম প্রশ্ন হচ্ছে, একই তাপমাত্রায় দুটি বল যদি ধাক্কা খায় তাহলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটাই হলো কি? বলো। একই তাপমাত্রায় দুটি বল যদি ধাক্কা খায় তাহলে কোন রাশি সংরক্ষিত থাকে? তাপমাত্রা, রৈখিক ভরবেগ, বেগ, গতিশক্তি। মনে রাখবে অপশন বি, রৈখিক ভরবেগ, এটি সংরক্ষিত থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের ইকোনমিক ক্যাপিটাল বলা হয় কোন শহরকে? ইকোনমিক ক্যাপিটাল অর্থাৎ মূলধনের রাজধানী কাকে বলা হয়? মূলধনের রাজধানী কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয় ইকোনমিক ক্যাপিটাল। ভারতের রাজধানী তো আমরা জানি দিল্লি, দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। কলকাতা সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, সিটি অফ ক্যাসেলস, সিটি অফ বিল্ডিংস ইত্যাদি নামে বলা হয়। চেন্নাই ভারতের ডেট্রয়েট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? দেখো, পরমবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। এই পরমবীর চক্র প্রাপক হচ্ছে মেজর সোমনাথ শর্মা। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, মেজর সোমনাথ শর্মা। বলো, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, প্যাভলভ, ক্যালকুলাস, লিনিয়াস। যদি বলা হয় জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যা, টোটাল জীববিদ্যার জনক আমরা বলি কাকে? জীববিদ্যার জনক আমরা বলি অ্যারিস্টটলকে। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। কিন্তু উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। থিওফ্রাস্টাস তাকে বলা হয় উদ্ভিদবিদ্যার জনক, ফাদার অফ বোটানি। প্যাভলভকে ক্যালকুলাস, লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক বলা হয়। বলো, আমেরিকা কে আবিষ্কার করেছিলেন? আমেরিকা আবিষ্কারকের নাম কি? আমেরিকা সহজ প্রশ্ন আছে। আমেরিকা আবিষ্কারক হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। ভাস্কো ডা গামা আমাদের ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। তোমার কোপার্নিকাস গ্রহ নক্ষত্রের গতি আবিষ্কার করেছিলেন। কোপার্নিকাস সৌরজগৎ, কেপলার গ্রহ নক্ষত্রের গতি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়? ইঙ্গো মারাঠা বলতে ইংরেজ এবং মারাঠা। সুরাটের সন্ধি, সলভাইয়ের সন্ধি, বেসিনের সন্ধি কোনটি নয়। ইঙ্গো যে মারাঠা যুদ্ধগুলো হয়েছিল কোনটি কত সালে হয় বলতে পারবে? ইঙ্গো মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়েছিল সলভাইয়ের সন্ধির দ্বারা 1782 সালে। সলভাইয়ের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়। দ্বিতীয় ইঙ্গো মারাঠা, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ আছে, সেগুলো পরপর 1804-05 সেই সময় দেখা যায় দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। এবং 1815 নাগাদ তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা? অভিনব বিন্দ্রা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?
ছিলেন। তিনি হচ্ছে উত্তরাখণ্ডের বাসিন্দা এবং তিনি শুটিং, তাই তো, শুটিং এ তিনি কি পেয়েছিলেন? গোল্ডেন তোমার স্বর্ণপদক পেয়েছিলেন। কিসে? অলিম্পিক 2008-এর বেজিং অলিম্পিকে। আচ্ছা, এখানে তোমরা মনে রাখবে সুরাটের সন্ধি এটা কত সালে হয় বলতে পারবে? সুরাটের সন্ধি প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সময়কালে, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল, ফার্স্ট ইঙ্গ মারাঠা, এটা 1775 থেকে শুরু হয়েছিল এবং 1782 সালে সমাপ্ত হয়। সেকেন্ড ইঙ্গ মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সাল থেকে কত সাল? 1803 থেকে 6। থার্ড হচ্ছে 1816-17 এই সময়। 1817 সালে পুনা চুক্তির মাধ্যমে, পুনা চুক্তির দ্বারা এই ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়েছিল 1817 সালে। পুনা চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়েছিল। অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা? এটা আমরা বলেছি, উত্তরাখণ্ড। আচ্ছা, নিম্নের কোন স্কেলে কোনো নেগেটিভ তাপমাত্রা থাকে না? নেগেটিভ তাপমাত্রা থাকে না, নেগেটিভ তাপমাত্রার পার্ট থাকে না। নেগেটিভ তাপমাত্রা এমনি আছে, ধরো সেলসিয়াস স্কেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি, এটা ধরো নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তারপরেও আমরা বলি -70 ডিগ্রি, -50 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, এই কেলভিন স্কেল শুরু হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, তো এখান থেকে যদি শুরু হয় -273, সেটাই হচ্ছে, সেখানে 0 ধরা হচ্ছে, তারপরে আর কি মাইনাস থাকে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, কেলভিন স্কেল যেখানে নেগেটিভ তাপমাত্রা থাকে না। ভারত কত সালে কমনওয়েলথ গেমস আয়োজন করে? তো লাস্ট কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটা হয়েছে বার্মিংহাম, ইংল্যান্ডে। 2026-এ কোথায় হবে? 2026 কমনওয়েলথ গেমস কোথায় হবে? এটা হবে তোমার ভিক্টোরিয়া, ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়াটা কোথায়? অস্ট্রেলিয়াতে। এবং ভারতে হয়েছিল 2010 সালে, অস্ট্রেলিয়া। নিম্নলিখিত কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? নিম্নলিখিত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? ইনফ্রারেড রে, এক্স রে, গামা রে, দৃশ্যমান রশ্মি। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, ঠিক আছে। এটা নর্মালি দৈর্ঘ্যের প্রচুর একক রয়েছে, অ্যাংস্ট্রম রয়েছে, ন্যানোমিটার, মিটার, কিলোমিটার, ডেকামিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, আলোকবর্ষ রয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট রয়েছে, পারসেক রয়েছে, প্রচুর একক রয়েছে দৈর্ঘ্যের। এর মধ্যে তোমার অ্যাংস্ট্রম এককে আমরা বেশিরভাগ সময় তরঙ্গ দৈর্ঘ্যটা পরিমাপ করি বা ন্যানোমিটারেও পরিমাপ করি। অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, এই সমস্ত এককে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা পরিমাপ করি। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হচ্ছে গামারে। গামারে যেটা একটা তেজস্ক্রিয় রে, এর তরঙ্গ দৈর্ঘ্য ধরা হচ্ছে সব থেকে কম। গামারের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম ধরা হয়। গামারে এটা একটা তেজস্ক্রিয় রশ্মি, রেডিও অ্যাক্টিভিটি দেখায়, তেজস্ক্রিয়তা দেখায়, এটাকে তেজস্ক্রিয় রে বলা হয়। এবং আমরা যদি দেখি তেজস্ক্রিয় রশ্মির মধ্যে সব থেকে ডেঞ্জারাস বা ক্ষতিকারক হচ্ছে গামারে। এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এটার ভর ধরা হচ্ছে 0। ভর কত ধরা হয়? ভর ধরা হয় 0। ওকে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্লিয়ার লাইট অফ ডে বইটি লিখেছেন কে? ক্লিয়ার লাইট অফ ডে বইটি কে লিখেছেন? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অনিতা দেশাই, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে বলতে হবে যে ভারতবর্ষের জনঘনত্ব কত ছিল। 2011 সালের আদমশুমারি সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত ছিল? তিনশো 82 জন প্রতি বর্গ কিলোমিটার। যদি বলা হয় জনঘনত্ব অনুসারে ফার্স্ট রাজ্য হচ্ছে বিহার, বিহারের জনঘনত্ব ছিল 1102 জন প্রতি বর্গ কিলোমিটার। পরবর্তী জায়গায় আমাদের পশ্চিমবাংলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল 1029 1029 বা কোথাও কোথাও 28 পাবে। সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কি? সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ মাত্র 17 জন প্রতি বর্গ কিমিতে। বলো, শিখদের দ্বিতীয় গুরুর নাম কি? দ্বিতীয় শিখ গুরুর নাম কি? প্রথম শিখ গুরু হচ্ছে গুরু নানক। গুরু নানক তিনি হচ্ছে প্রথম শিখ গুরু, ফার্স্ট, এবং তার প্রবর্তিত ধর্মটাই শিখ ধর্ম বলা হয়। এবং গুরু নানকের জন্ম যদি দেখি, এটা 1469 সালে জন্ম হয়েছিল তার। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে তার জন্ম সাল কত। গুরু নানকের জন্ম সাল আমরা যদি দেখি 1469 সালে তার জন্ম হয়। দ্বিতীয় শিখ গুরু হচ্ছে গুরু অঙ্গদ, সেকেন্ড শিখ গুরু। প্রশ্ন আসে যে গুরুমুখী বর্ণমালা কে প্রবর্তন করে? গুরুমুখী বর্ণমালা কে প্রচলন করেন? বলতে পারবে? প্রচলন করেন তিনি হচ্ছে গুরু অঙ্গদ। গুরুমুখী বর্ণমালা প্রচলন করেছিলেন। গুরু অমরদাস তৃতীয়, রামদাস চতুর্থ, গুরু অর্জুন পঞ্চম। গুরু অর্জুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর, এবং নবম গুরু তেগ বাহাদুর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল সম্রাট ঔরঙ্গজেব। গুরু রামদাসের সময় আমরা জানি যে শিখদের যে অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ কার্য শুরু হয়েছিল গুরু রামদাসের সময় এবং কমপ্লিট হয় গুরু অর্জুনের সময়। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর জন্য প্রয়াগরাজে একটা প্রয়াগ সঙ্গীত সমিতি গড়ে উঠেছিল। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বলতে পারবে কেউ? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1926 সালে। বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? বলো, নসরত শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, নাকি তোমার ইলিয়াস শাহ, সেকেন্দার শাহ? তো এখানে বাংলার আকবর, এই যে আকবর বলতে গেলে কোন আকবর? মুঘল সম্রাট আকবরের কথা বলা হচ্ছে। মুঘল সম্রাট আকবর, তাকে তোমার বলা হয় মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। তো এই আকবরের সঙ্গে তুলনা করা হচ্ছে বাংলার আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ বা শুধু হোসেন শাহ তোমরা পাবে কোথাও, হোসেন শাহ এভাবেও পাবে। হোসেন শাহ তাকে বলা হয় বাংলার আকবর। এটা পাশাপাশি তুমি যদি মনে রাখো সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর, এটাও প্রশ্ন আসে। এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলককে। এবং আরেকটা প্রশ্ন আসে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলক। এবং প্রশ্ন আসে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? বলো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
এটা হচ্ছে জয়নুল আবেদিন, জয়নাল বা জয়নুল আবেদিন। এবার প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রতিবেশী দেশের ভূভাগ সর্ববৃহৎ? অর্থাৎ ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে কি কি? এদিকে তুমি যদি দক্ষিণে দেখো শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ রয়েছে, পূর্বে দিকে বাংলাদেশ, মায়ানমার, উত্তরে চীন, ভুটান, নেপাল, তারপর উত্তর পশ্চিম আফগানিস্তান, পশ্চিমে পাকিস্তান, এইগুলো হচ্ছে প্রতিবেশী দেশ। এর মধ্যে ভূভাগ সর্ববৃহৎ হচ্ছে চীনের। সব থেকে ছোট প্রতিবেশী দেশ যদি বলে মালদ্বীপ, মালদ্বীপ না থাকলে ভুটান বলতে হবে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনবহুল জেলা কোন রাজ্যে অবস্থিত? বলো। দেখো এখানে প্রশ্নটা হচ্ছে এটা যে 2011 আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনবহুল জেলা। প্রশ্নটা ভালো করে খেয়াল করো। অরুণাচল প্রদেশ হচ্ছে রাজ্য, জেলা কোন রাজ্যে অবস্থিত? বলা হচ্ছে জেলাটা কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। অপশন সি কারেক্ট হয়ে যাবে। এখানে হিমাচল প্রদেশের একটা জেলা রয়েছে লাহুল ও স্পিতি। লাহুল স্পিতি নামক জেলা আছে, যেখানে জনঘনত্ব মাত্র 2 জন প্রতি বর্গ কিলোমিটার। বুঝে গেল প্রশ্নটা কি? দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা ঠিক আছে, 17 জন প্রতি বর্গ কিলোমিটার। এবং বলা হচ্ছে সর্বনিম্ন জনবহুল জেলা কোন রাজ্যে অবস্থিত। এখানে আমার মার্কিং একটু ভুল আছে, তোমাদের বলে দিচ্ছি। এখানে মার্কিং এ এটা রাজ্য ঠিক আছে, কিন্তু সেই জেলাটা কোথায় আমি ক্লিয়ার বলে দিলাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা। লাহুল ও স্পিতি নামক দুটি জেলা আছে, যার জনঘনত্ব মাত্র 2 জন প্রতি বর্গ কিলোমিটার। নিম্নোক্ত কোন আন্তর্জাতিক গোষ্ঠীর সাধারণ মুদ্রা হলো ইউরো? সাধারণ মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরোপীয় ইউনিয়ন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, গালফ কোঅপারেশন কাউন্সিল, অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনস। এখানে আমরা যদি দেখি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে তাদের সকলের মুদ্রা হচ্ছে ইউরো। সকলের মুদ্রার নাম কি? ইউরো। যেমন ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, তোমার নেদারল্যান্ড, পাশাপাশি তুমি ফ্রান্স, ফ্রান্স আছে, পাশাপাশি তোমার বেলজিয়াম, ওকে, স্পেন, ইটালি, এগুলো সব ইউরো। পর্তুগাল, গ্রিস। আচ্ছা, মালপিজিয়ান নালিকা কাদের বৈশিষ্ট্য? মালপিজিয়ান নালিকা এটা হচ্ছে এক ধরনের রেচন অঙ্গ। সন্ধিপদ প্রাণী, উদাহরণ হচ্ছে আরশোলা। কেক, মাফিন, কুকির মতো বেকড খাবারে রাসায়নিক গাজন কারক হিসেবে খাদ্য শিল্পে কোনটি প্রায়শই ব্যবহৃত হয়? কোনটি প্রায়শই ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, সোডিয়াম সালফেট। গাজন কারক হিসাবে সেটা ব্যবহার করা হয় কি উপাদান? বলো।
সঠিক উত্তর মনে রাখবে সোডিয়াম বাই কার্বনেট NaHCO3। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন ব্যাচ তোমরা কেউ যদি ভর্তি হতে চাও একটু দেখে রাখো। এই ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, WBP ফাউন্ডেশন ব্যাচ 2024 15ই ফেব্রুয়ারি থেকে ব্যাচ স্টার্ট হয়েছে। এটা প্রিলিমস মেন ওভারঅল কভারেজ আছে, অর্থাৎ সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস তুমি পাচ্ছ, বিষয়ভিত্তিক মক টেস্ট এবং লাইভ রেকর্ড সমস্ত রকম ব্যবস্থা আছে। সোম থেকে শনি প্রতিদিন তোমরা ক্লাস পাবে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, যদি কেউ মনে হয় ব্যাচ নেব দ্রুত নিয়ে নাও, কারণ সময় বেশি নেই তোমার হাতে। ঠিক আছে, আজকে 1 ঘন্টা অবহেলা করে নষ্ট করবে তো ওই 1 ঘন্টার মানে সেই বলে না, তোমাকে 1 ঘন্টার প্রতিদান তোমাকে দিতে হবে। ওকে, তো সময় সেটাকে তুমি সঠিকভাবে কাজে লাগাও। পড়াশোনা করছো যখন খুব ভালোভাবেই পড়ো। ওই করলাম একটু ক্লাস দেখে নিলাম ওইভাবে করলে হবে না। পড়লে একদম টোটাল প্যাকেজ পড়ো, ফুল ফর্মে পড়ো, 100% দাও। তোমার 100% দিতে হবে, তবেই সফলতাটা আসবে এবং দ্রুত আসবে। তুমি যত লেট করবে তত তুমি পিছিয়ে যাবে। আচ্ছা বলো, এবার একটা প্রশ্ন হচ্ছে, এটা অনেক কিছু লেখা রয়েছে, তো গল্পটা হচ্ছে এটা যে কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন, যাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক, তো পরিবেশ এবং সামাজিক ক্ষতি ছাড়াই চিরস্থায়ীভাবে উৎপাদনশীলতার উন্নতি বোঝাতে কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন কোন পরিভাষাটি সৃষ্টি করেছিলেন? কৃষি সতেজ বিপ্লব, চিরকালীন বিপ্লব, সবুজ বিপ্লব, চিরসবুজ বিপ্লব। তো এখানে আমরা জানি যে সবুজ বিপ্লব কথাটি বলেছিলেন উইলিয়াম গান্ডে, আমেরিকান একজন কৃষি বিজ্ঞানী। তো এখানে তিনি যে কথাটি ব্যবহার করেছিলেন এভারগ্রিন রেভলিউশন, চিরসবুজ বিপ্লব। কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন কিভাবে? নিজের ইচ্ছা অনুযায়ী, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী, লোকসভার সুপারিশ ক্রমে, লোকসভার অধ্যক্ষের সুপারিশ ক্রমে। তো এই 4টি অপশনের মধ্যে তোমাকে বলতে হবে সঠিক উত্তর কি হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে যদি পদচ্যুত করতে চায়, রাষ্ট্রপতি বরখাস্ত করতে চায়, তাহলে প্রসেসিং কি হবে? সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এটা, প্রধানমন্ত্রীর সুপারিশ আগে লাগবে, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন, অর্থাৎ বরখাস্ত রাষ্ট্রপতি করতে পারেন যদি প্রধানমন্ত্রী সুপারিশ করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত, ভারতবর্ষের যে সমস্ত উল্লেখযোগ্য জলপ্রপাত গুলো রয়েছে, কুঞ্চিকল, যোগ জলপ্রপাত, তোমার হচ্ছে হুডরু, ধোঁয়াধার, সহস্রধারা, কপিলধারা, তারপর রয়েছে তোমার শিব সমুদ্রম জলপ্রপাত উল্লেখযোগ্য। তো বেশিরভাগ উল্লেখযোগ্য জলপ্রপাত রয়েছে কর্ণাটকে, মধ্যপ্রদেশে। এখানে মনে রাখবে ধোঁয়াধার জলপ্রপাত যেটা মধ্যপ্রদেশে এবং এটি নর্মদা নদীর উপরে অবস্থিত। ধোঁয়াধার নর্মদা নদীর উপরে সহস্রধারা, কপিলধারা, দুগ্ধধারা এই সমস্ত জলপ্রপাত অবস্থিত। যারা প্রথম ক্লাস দেখছো, যারা আমাদের ক্লাস দেখো রেগুলার, ঠিক আছে, বাট যারা নতুন নতুন পড়াশোনা শুরু করেছো, নতুন প্রস্তুতি নিচ্ছ, তাদের বলবো অবশ্যই তোমাকে সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে সমস্ত সাবজেক্ট। সেই জন্য তোমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো। ওকে, তোমরা এইভাবে হঠাৎ করে কিছু প্রশ্ন পাচ্ছ, কিছু পারবে না, মন খারাপ হয়ে যাবে অনেকের। যারা নতুন আছো তো তাদের বলবো প্রত্যেকটা বিষয় পড়তে হবে তোমার, ইতিহাস, ভূগোল, সায়েন্সের আবার 3টে পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমার কনস্টিটিউশন রয়েছে, ইকোনমি। প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে পড়তে হবে, চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে, তবে কিন্তু তোমার একটা প্রপার প্রস্তুতি হবে, প্রপার প্রিপারেশন তোমার হবে। আদারওয়াইজ একটু এটা দেখলে, ওটা দেখলে, সেটা দেখলে কোনো কাজে আসবে না। নিম্নের কোন সম্রাট পর্তুগিজদের হুগলি চট্টগ্রাম থেকে বিতাড়িত করে? প্রশ্নটা কিন্তু দারুণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পর্তুগিজদের হুগলি চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন সম্রাট শাহজাহান, যিনি তাজমহলের নির্মাতা। আচ্ছা, কত কালের হোমওয়ার্ক ছিল এটা? ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত নিম্নের কোন খনিজটি?
ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত নিম্নের কোন খনিজটি? সঠিক উত্তর হবে কয়লা। কোণার্কের সূর্য মন্দির কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এবং আমাদের আজকের যে প্রশ্ন আলোচনা হলো, কে কত পাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, প্রত্যেককে বলবো যারা নতুন কানেক্ট হয়েছো, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, এখানে ফ্রি ক্লাস হচ্ছে, ইউটিউব ক্লাস, ফ্রি ওয়াইটি ক্লাস। যারা কানেক্ট ছিলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নাও। এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে, অ্যাপটা পাবে প্লে স্টোরে। ওকে, তাহলে ক্লাস এই পর্যন্ত থাকলো। সকলের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং সেশনটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ওকে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। পড়াশোনা করতে থাকো। এই বছর কিন্তু তোমাকে একদম চাকরি পেতেই হবে, এরকম মাইন্ডসেট করে নাও, দিয়ে পড়তে থাকো। ওকে, টাটা, বাই।